লাল গরদের শাড়িটা পরে সদ্য বিবাহিতা ননদ যখন পুজোর ঘরে ঢুকে ফল বানানোর বঁটিটা টেনে নিয়ে বসল, তখন ননদের শাশুড়ি হাঁ হাঁ করে উঠে বললেন, ব্যাস দিল, সব একাকার করে দিল। আমরা ব্রাহ্মণ মানুষ, তোমরা হলে গিয়ে জাতিতে শূদ্র। মায়ের পুজোর ভোগে সরাসরি তোমাদের হাত দেওয়া চলে? দেখলাম ননদ থতমত খেয়ে বটিটা কাত করে রেখে বেরিয়ে এলো। ওর শাশুড়ি তখনও গজগজ করে চলেছে, ছেলের আবদারে ওষুধ গেলা করে এই সম্বন্ধ মেনে নিতে হয়েছে, সব মানিয়ে গুছিয়ে চলছি, কি আর করব, আমার কপাল বলে। তাই বলে সোজা মায়ের পুজোয় হাত লাগিয়ে দেবে? আমার সব শেষ করে দিল। আমার সুন্দরী উচ্চশিক্ষিতা চাকুরিরতা ননদ অশান্তির ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। চোখের ইশারায় আমাদেরও চুপ করতে অনুরোধ করল। আসলে হয়েছে কি, আমার একমাত্র ননদের বিয়ের পর ওর শ্বশুর বাড়িতে কালী পুজো উপলক্ষে আমরা প্রথম গেছি। ওরও এবছর প্রথম। উনারা ব্রাহ্মণ হলেও ব্যবহারে কখনো সেভাবে ছুতমার খেয়াল করিনি, বেশ খোলামেলা বলেই মনে হয়েছিল। কিন্তু আজ এই তথাকথিত উচ্চ জাতির নিম্ন মানসিকতা দেখে হতবাক হয়ে গেলাম। এক বাড়িতে এক ছাদের নিচে থেকে মেয়েটা এভাবে ছোঁয়াছুঁয়ির বাতিকে কিভাবে বাকিটা জীবন কাটাবে বুঝতে বাকি রইল না। যাই হোক, আমার শাশুড়ি মায়ের খুবই মন খারাপ হয়ে গেল। সেসব চেপে রেখে আমরা পুজো শেষ অবধি থাকলাম। খেতে বসে দেখি বিরাট আয়োজন। পাশের ইটভাটার কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে নিমন্ত্রিতদের মধ্যে বসে পড়েছে। এসেছে রাস্তার কিছু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো ভবঘুরেও। একটু ভোগের আশায় দাঁড়িয়ে আছে দোরগোড়ায়। তাদের একটু খাবার দেওয়া দূরস্থ, যত সব মরতে আসে এখানে বলে দূর দূর করে তাড়িয়ে দিল ওদের বাড়িরই এক আত্মীয়। অবাক হলাম, এত আড়ম্বরে পুজো করে মায়ের সন্তানকে দুটো দানা না দিয়ে তাড়িয়ে দিল। কাকে তাড়ালো? লক্ষ্মীকে নয় তো? রাতে খাওয়া দাওয়া শেষে সবাই এক জায়গায় বসে আছি। এমন সময় ননদের জেঠি শাশুড়ি এসে হাসতে হাসতে আমার শাশুড়ি মাকে বললেন, তা দিদি, নাতির মুখ দেখার সুখবর পাচ্ছি কবে? ছেলের বিয়ের বোধহয় 6 বছরে পড়ল তো, এখনো বাচ্চা হচ্ছে না। বলি কি, একটু ডাক্তার বদ্যি কবজ তাবিজ করো, এখনকার দিন সময় যা। আমার শাশুড়ি মা যোগ্য জবাবে বললেন, না, ওদের বিয়ে 6 বছর পেরিয়ে এই 7-এ পড়ল। বাচ্চা হচ্ছে না নয়, ওরা নিচ্ছে না। নিয়ে কি করবে বলুন? আপনাদের মতো এই রকম প্রতিবেশী আত্মীয়র পাল্লায় পড়তে হবে যে। ওর জেঠি শাশুড়ি গোমরা মুখে মুখ বেঁকিয়ে কোথায় যেন চলে গেলেন। আমি তো মায়ের গায়ে চিমটি দিচ্ছি আর বলছি, করো কি, তোমার মেয়েকেই তো দুর্ভোগ পোহাতে হবে। যথারীতি আবার গল্প আড্ডা জমে উঠেছে। ওদের আত্মীয়া একটি 22-23 বছরের মেয়ে হলুদ সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা একসময় ওর মায়ের কাছে এসে ফোনটা রেখে দিয়ে আবার কোথায় যেন চলে গেল। মেয়েটাকে দেখেই ননদের শাশুড়ি বলল, ও মিনু, মেয়ের বিয়ের সম্বন্ধ দেখছিস না? বাবা, মেয়ের গায়ের রং কি ময়লা হয়েছে রে, তোর মতো দেখতে হয়নি তো। বাবার বাড়ির ধাত পেয়েছে না,
এখন থেকে ছেলে দেখ, বয়স কম, চোখ মুখ ঢলঢলে থাকতে থাকতে পার হয়ে যাবে। পার হয়ে যাবে কোথায়? যাবে তো সেই এইরকম একটা শ্বশুর বাড়ি আর এইরকম এক শাশুড়ির কাছে। তার চেয়ে যতদিন মা বাবার আদরে থাকে থাক না। ঘাড় ঘুরিয়ে দেখি বক্তা ননদের ঠাকুমা শাশুড়ি, ৮০-র ওপর বয়স, বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও কথাবার্তা জ্ঞান এখনো টনটনি। চেয়ারে বসতে বসতে বললেন, আমি বিয়ে হয়ে এসেছি যখন আমার 10 বছর বয়স, কি বা বুঝতাম তখন। তারপর সংসারের হাল ধরলাম, কত ধানে কত চাল দেখলাম। তোমাদের দুই বউকেই আমি দুধ রঙা গায়ের রং দেখে আনিনি বৌমা, যথেষ্ট চাপা তোমাদের গায়ের রং ছিল। এখানে এসে মেখে চুখে ছিঁড়ি হয়েছে একটু। আজ তোমার কথার পিঠে কথাটা বলে ফেললাম, না হলে এই নিয়ে কখনো আমাকে একটাও কথা বলতে দেখেছ? আমরা তো সাবেক যুগের মানুষ, আর এই নাকি তোমরা সব এখনকারের ছেলে মেয়ে। ননদ দাঁত চেপে আমার কানে কানে বলল, দিয়েছে মুখে ঝামা খসে। উনি আরো বললেন, নিজেদের মনের অহংকার জেদ লালসা নিয়ে তোমরা দীপাবলিতে আলো জ্বালাও, মনে ষড়রিপু কিলবিল করছে, 14 প্রদীপ দিয়ে লাভ কি? আগে মনের মধ্যে অন্ধকারগুলো সরাও। মা কালীর আরাধনা করছো এত নিষ্ঠা করে, এদিকে মায়ের গায়ের রঙে এত ঘেন্না। আমার তো তোমাদের কাণ্ডজ্ঞান দেখে মনে হয় মা কালী শিবের বুকে পা তুলে দেওয়ার জন্য নয়, তোমাদের কাজকর্ম দেখে লজ্জায় এক হাত জিভ কেটেছেন। সব মিটিয়ে বাড়ি এলাম, তবুও কানে বাজছিল উনার কথা কটা, বদলাও বদলাও। এক বুক অন্ধকার নিয়ে বাড়ি সাজালে বাইরেটা আলো হলেও প্রদীপের নিচে অন্ধকারটা রয়ে যায়। সময় আছে এখনো, নিজেকে বদলাও।